নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12। রয়েছে আমি ঋষিকেশ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং সেই মামলাতেই কিন্তু এবার ওয়েমার ও সার্ভার দুর্নীতির তদন্তের শেষ দেখতে চায় হাইকোর্ট। সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ বিচারপতির। যে কোনো প্রান্তে বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারে সিবিআই। ওয়েমার সন্দেহ মেটাতে বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই। প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। সিবিআইয়ের ওয়েমার রিপোর্ট দেখে সন্তুষ্ট নন বিচারপতি। তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ সিবিআইকে। 7 সপ্তাহ পর অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলাতেই কিন্তু এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওয়েমার ও সার্ভার যে দুর্নীতির তদন্তের শেষ দেখতে চায় এবার হাইকোর্ট। সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারে সিবিআই। ওয়েমার সন্দেহ মেটাতে বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই, এমনটাই বলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে এই ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। সিবিআইয়ের ওয়েমার রিপোর্ট দেখে সন্তুষ্ট নন বিচারপতি। তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। 7 সপ্তাহ পর অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। আর ওয়েমার এবং সার্ভার সংক্রান্ত যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে সিবিআই যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ তারা নিতে পারে, যে কোনো আইটি সংস্থার পরামর্শ তারা নিতে পারে, দ্বারস্থও হতে পারে এবং সেক্ষেত্রে যা খরচ পড়বে পুরোটাই কিন্তু দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। পীযূষ দা, ঠিক কি নির্দেশ দিল এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি? দেখো, 2014 সালে যে প্রাথমিকের যে টেস্ট পরীক্ষা হয়েছিল, সেই টেস্ট পরীক্ষার ওএমআর শিটের ওপরে মামলা হয় এবং সেখানে দেখা যায় যে ডেটা বারবার পরিবর্তন করা হয়েছে, সার্ভারেও পরিবর্তন হয়েছে। এর থেকে বিচারপতির সন্দেহ জাগে এবং সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল। সিবিআইকে এবারে অল আউট তদন্ত করার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সিবিআই সরকারি বিভিন্ন টেকনিক্যাল বিভাগের সহযোগিতা নিতে পারবে। শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও যদি কোনো সংস্থার যদি সহযোগিতা লাগে সেক্ষেত্রেও তারা সেই সহযোগিতা নিতে পারবে। এছাড়া আইবিএম, উইপ্রো এই ধরনের যে সমস্ত তথ্য প্রযুক্তি সংস্থাগুলি আছে, সেই তথ্য প্রযুক্তি সংস্থাগুলিরও সাহায্য নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে এবং তাদের এই তদন্ত কাজ অতি দ্রুত করতে হবে এবং এই তদন্ত করতে গিয়ে উপযুক্ত ব্যবস্থা সিবিআইকে নিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা। এবং তদন্ত সংক্রান্ত একটি রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে, তারপরেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। পীযূষ, সেক্ষেত্রে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল আদালতের কাছে ওয়েমার নিয়ে, তাতে খুব একটা কি সন্তুষ্ট হয়নি? একদমই নয়। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ডেটার পরিবর্তন হয়েছে এবং বিচারপতির এখানেই প্রশ্ন, এই ডেটা কতবার পরিবর্তন করা হয়েছে বা সার্ভার যে পরিবর্তন হয়েছে যে রিপোর্টে তা উল্লেখ রয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে। রাহুল দা, স্বাগত জানাবো আপনাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে রিপোর্ট আজকে আদালতে দিয়েছে, সেই রিপোর্টে খুব একটা সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এক্ষেত্রে সিবিআইকে আরও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যে কোনো আইটি এক্সপার্টদের তারা পরামর্শ নিতে পারে, তাদের সাহায্য নিতে পারে। না, একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওএমআর শিটের দুর্নীতি একদম মূলোচ্ছেদ করতে আদালত কতটা যত্নশীল। অতএব আদালত চাইছে যে এই জাতীয় দুর্নীতির একদম মূল থেকে উৎপাটন করা দরকার, যার জন্যই যে এক্সপার্টদের সাহায্য নিলেও আর সেই সাহায্যের কারণে যত রকম তদন্তের সুবিধা দরকার সব রকম সুবিধা কাজে লাগিয়ে পুরো দুর্নীতির মূলোচ্ছেদ করা দরকার। এটাই আদালতের মূল বক্তব্য এবং আমি মনে করি এটা একদম রাজ্যের পক্ষে সঠিক হবে, কারণ এই দুর্নীতি ওপরে ওপরে চাপা দিলে হবে না, এর একদম শেষ পর্যন্ত যেতে হবে এবং শেষ পর্যন্ত গিয়ে দুর্নীতিকে সমাপ্ত করতে হবে। আর সেটার জন্যই আদালতের এই আদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং তিনিও আদালতের এই নির্দেশকে স্বাগতই জানিয়েছেন। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে। পীযূষ দা, যে কথা বলছিল এবং আদালতে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল এই ওয়েমার এবং সার্ভার দুর্নীতি নিয়ে, সেই রিপোর্টে ঠিক কি ছিল? দেখো, মূলত কিভাবে ডেটা পরিবর্তন করা হয়েছে এবং সেই ডেটা পরিবর্তিত হয়েছে ওএমআর শিটে, সেই বিষয়গুলি কিন্তু এই রিপোর্টে উল্লেখ ছিল। কিন্তু আদালত চাইছে এই ঘটনার পেছনে কারা রয়েছে, কিভাবে ডেটা পরিবর্তন হলো এবং কিভাবে সেই ডেটাকে সার্ভারকে পরিবর্তন করা হলো, এই সামগ্রিক বিষয়গুলি নিয়েই কিন্তু আদালত একটা ফাইনাল জায়গায় পৌঁছতে চাইছে। সেই জন্য তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি, ফোন লাইনে রয়েছেন সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঙ্গে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশ বাবু, এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু সিবিআই কে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে বিচারপতি রাজশেখর মান্থার সামনে, এবং তিনি যেমন বলেছেন যে ওয়েমার ও সার্ভার দুর্নীতির তদন্তের শেষ দেখতে চায় হাইকোর্ট, এবং সেক্ষেত্রে সিবিআই যে কোনো আইটি সংস্থার এক্সপার্টদের সাহায্য নিতে পারে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। সিবিআই যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে তারা এক জায়গায় বলেছেন যে সমস্ত ডিস্ক যাতে ট্রান্সফার করেছিল ডেটাগুলো, সেগুলো ওরা নষ্ট করে ফেলেছে। এখন বিচারপতি জানতে চেয়েছেন যে টেকনিক্যাল এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে রিপোর্ট দিতে হবে যে সব যদি ডিস্ক নষ্ট করেও থাকে তাহলেও ডেটা রিট্রিভ করা যায় কি যায় না, এইটাই বিচার্য বিষয়, এটি আলোচ্য বিষয়, আর কিছু না। একদমই। বিকাশ, এক্ষেত্রে কি সিবিআই কে তো আরো সময় দেওয়া হয়েছে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য। কোর্ট সন্তুষ্ট হতে চান এক্সপার্ট ওপিনিয়নের ভিত্তিতে যে কিভাবে ডিস্ট্রয় করা হলেও রিট্রিভ করা যায় কিনা। যদি রিট্রিভ করা যায় আসল যা ডেটা ছিল, আসল ওএমআর শিট, তাহলে তো অনেক বড় দুর্নীতিটা প্রকাশ পাবে। কোর্ট সেটাই দেখতে চায়। অর্থাৎ সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে আদালত সন্তুষ্ট নয়? না, আদালত অসন্তুষ্ট সে কথা বলা যাবে না। আদালত সন্তুষ্ট, কিন্তু আরো ডিটেইল রিপোর্ট চাইছেন আদালত, এবং সেই রিপোর্ট করার ক্ষেত্রে টেকনিক্যাল এক্সপার্টদের ওপিনিয়নটা নেওয়া দরকার, সেটাই বলেছেন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন যে আরও এক্সপার্টদের পরামর্শ নিতে হবে, এবং সেক্ষেত্রে যাতে যে ওয়েমার শিট বা ডেটা যে নষ্ট করা হয়েছে সেটা যাতে পুনরুদ্ধার করা যায়, সেই বিষয়টির জন্যই কিন্তু এই নির্দেশ। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে। পীযূষ দা, যেমনটা তুমি বলছিলে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে আদালতের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে আদালত সন্তুষ্ট নয় এমনটা বলা যাবে না, কিন্তু আরও ডিটেল তারা চাইছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতেই এবার আদালতের কাছে যে আদালত যেমনটা জানিয়েছে সিবিআইকে কিন্তু অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা, এবং যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারে সিবিআই। ওয়েমার সন্দেহ মেটাতে বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই, এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। সিবিআই এর ওয়েমার রিপোর্ট দেখে সন্তুষ্ট নন বিচারপতি, যদিও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য যে সন্তুষ্ট নন এটা বলা যাবে না, কিন্তু আরও ডিটেল তারা চান, সে কারণেই বিশেষজ্ঞদের বা এক্সপার্টদের পরামর্শ নিতে বলা হয়েছে সিবিআইকে। 7 সপ্তাহ পর এই অগ্রগতির রিপোর্ট পেশ করতে হবে আদালতে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শান্তনুদা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। যে বিষয়ে জানতে চাইব যে এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, সেক্ষেত্রে কিন্তু ওয়েমার এবং যে সার্ভার নিয়ে যে তদন্ত সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে আদালত খুব একটা সন্তুষ্ট নয়, আরও এক্সপার্টদের পরামর্শ নিতে বলেছে। না, আদালতের মন্তব্য নিয়ে কিছু বলবো না, কিন্তু সিবিআই একদিকে বিজেপির অভ্যুত্থানে কাজ করে, অন্যদিকে কোনো তদন্তেরই সুরাহা করতে পারে না। আর আমরা দেখলাম এই নিয়োগ দুর্নীতি এসেই মিডলম্যান প্রসন্ন রায় যে বারবার জেলে যাচ্ছে আর বেরোচ্ছে, তার বাড়িতে বিজেপির নেতা দলিল পাওয়া যাওয়ার পরেও তার বাড়িতে সিবিআই কোনো তদন্ত করছে না। পুরোটাই যে পক্ষপাত সৃষ্টি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে।
আর বিগত 2 বছরে প্রায় 28-29টা সিবিআই কেস হয়েছে বাংলায়, একটা কেসেরও সুরাহা করতে পারে না। তদন্তের নামে প্রহসন এবং তৃণমূল কংগ্রেসকে দলগতভাবে এবং সরকারগতভাবে বদনাম করাটাই এদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শান্তনুদা। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো 12। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। বিধানসভায় বিএ কমিটির বৈঠক শুরু। শপথ নিয়ে যে নতুন জটিলতা তৈরি হয়েছে সেই বিষয়ে কোনো সমাধান সূত্র পাওয়া যায় কিনা সে বিষয়ে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং যেমনটা আপনাদের জানিয়ে রাখি যে এই বিএ কমিটির বৈঠক কিন্তু ডেকেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠকে এই শপথ জটিলতা কোথাও গিয়ে কাটে কিনা বা সেখান থেকে কোনো সমাধান সূত্র বের হয় কিনা অবশ্যই নজর থাকবে সেদিকে আমাদের। একদমই গতকাল জানা গিয়েছিল যে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় যাতে শপথ বাক্য পাঠ করান সেই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার কাছে কোনো এই ধরনের খবর নেই, এবং যদি তাই হয়েও থাকে বাস্তবে তাহলে তিনি পাঠ করাবেন না। কারণ এখানে স্পিকার বর্তমান রয়েছেন, তিনি কলকাতার বাইরে নেই যে তার অবর্তমানে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন। ফলত স্পিকারকে টপকে ডেপুটি স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাবেন না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। ফলত নতুন করে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এই জায়গাতে দাঁড়িয়ে। সেই অবস্থায় কিন্তু বিএ কমিটির বৈঠক, এবং এই বৈঠকে ঠিক কী আলোচনা হয়, কি উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বিধানসভায় বিএ কমিটির বৈঠক শুরু হয়েছে। শপথ নিয়ে নতুন করে জট। আজ বিধানসভায় বিশেষ অধিবেশন, তার আগে শপথ করাতে ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেছিলেন রাজ্যপাল। বিএ কমিটির বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে উপস্থিত রয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আমরা দেখতেই পাচ্ছি যে এই বিএ কমিটির বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং এই বৈঠকে কি যে শপথ জটিলতা অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হতে পারে? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কিন্তু আজকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং সেই মতোই কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপ নির্মল ঘোষ থেকে শুরু করে বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষের রাজনীতিতে এরকম কোনো ঘটনা এর আগে ঘটেছে কিনা বা নজির আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে ডেপুটি স্পিকার তিনি শপথ গ্রহণ করাবেন না, এবং রাজভবনের পক্ষ থেকে এই শপথ গ্রহণ নিয়ে কোনো অফিসিয়াল চিঠি পর্যন্ত বিধানসভাকে জানানো হয়নি। সেই রকম একটা আপৎকালীন পরিস্থিতিতে আজকের এই বিএ কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই কিন্তু শপথ জটের নতুন জটিলতা যেটা তৈরি না হয় তার জন্যই কিন্তু আজকে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এবং সেই বিশেষ অধিবেশনের পরেই কিন্তু শপথ বাক্যের ব্যাপারে সিদ্ধান্ত বিধানসভা স্পিকার নেবেন। কারণ এখানেই কিন্তু ভোটাভুটি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে বিধানসভাকে অন্ধকারে রেখে রাজ্যপাল সিভি আনন্দ বোস শপথকে নিয়ে একটা জটিলতা তৈরি করছেন, সেই জটিলতা কাটানোর জন্যই কিন্তু আজকের এই বিশেষ অধিবেশন। এবং এই মুহূর্তে তার অধিবেশনের আগে যে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক হয় সেটাও শুরু হয়েছে। দেবজ্যোতি, জানতে চাইবো যে এই যে বিএ কমিটির বৈঠক, এই বৈঠক থেকে শপথ জটিলতা কাটার কি পন্থা রয়েছে বা কি পথ রয়েছে? দেখো, আপৎকালীন পরিস্থিতিতে সংবিধানে সংস্থান আছে যে সেখানে কিন্তু বিধানসভার স্পিকারও শপথ গ্রহণ করাতে পারেন। সেই ছোট্ট শব্দটাকে নিয়েই কিন্তু আজকের এই বিশেষ অধিবেশন। সেখান থেকেই কিন্তু একটা শপথ জটিলতা যেটা রয়েছে সেই জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে, এবং সেই মতোই কিন্তু এই বৈঠক হচ্ছে। বৈঠকের পরেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সাংবাদিক সম্মেলন করবেন এবং আগামী পদক্ষেপ কি হতে চলেছে, আজই শপথ গ্রহণ হবে নাকি আগামী কয়েকদিনের মধ্যে বিধানসভার পক্ষ থেকে দিন স্থির করা হবে, সেই দিন শপথ হবে, সব কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্থির হবে।
দেবজ্যোতি, আমরা জানি যে কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ এর আগেই বলেছিলেন যে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করবেন এবং সেই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরবেন। সেই সম্পর্কে কি কিছু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় সেই বৈঠকে সামনে আনতে পারেন কিনা? দেখো, গতকাল সেই সাংবাদিক সম্মেলন তিনি করেছেন এবং বিশেষ অধিবেশনের কথাও বলেছেন, বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এর কথাও বলেছেন। সেই মিটিং ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই জটিলতা কাটার জন্য। তবে এখনো পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে গতকালের সেই এক্সটেন্ডেড টুইটের পাশাপাশি কোনো অফিসিয়াল চিঠি কিন্তু এখনো পর্যন্ত বিধানসভার স্পিকারের কাছে আসেননি। এবং যেহেতু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় আছেন এবং প্রতিদিনই তিনি বিধানসভায় আসছেন, তাকে অন্য কারে রেখে কিভাবে ডেপুটি স্পিকারকে দিয়ে তিনি শপথ গ্রহণ করাতে চাইছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং শপথ জটিলতা কাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি বৈঠকেই তার সিদ্ধান্ত হবে। দেখা যাক দেবজ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আশিস বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিএ কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যখন কলকাতায় উপস্থিত রয়েছেন স্পিকার, তখন ডেপুটি স্পিকার হয়ে তিনি শপথ বাক্য পাঠ করাবেন না। ঠিক কি বলেছেন শুনুন। এটা আপনাদের কাছেই শুনছি, আমার কাছে কোনো চিঠি কোনো কমিউনিকেশন নেই। হ্যাঁ, যে যদি এই ধরনের কোনো চিঠি আসেও তাহলেও আমি সবিনয় প্রত্যাখ্যান করব। কারণ যেখানে মাননীয় স্পিকার সাহেব উপস্থিত আছেন, যেখানে তিনি কলকাতায় আছেন, তিনি বিধানসভায় আছেন, তিনি নিজে রাজ্যপাল মহোদয়কে চিঠি লিখেছেন যে মানে আপনি আসুন, শপথ বাক্য পাঠ করান এবং আমি আপনাকে স্বাগত জানাবো। সেখানে স্পিকারকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে কেন? সেটা আমি সবিনয় প্রত্যাখ্যান করবো যদি এরকম চিঠি আসে। না, এটা তো ইচ্ছাকৃত হয়ে সৃষ্টি। কারণ এটা কি মানে বিধানসভা তো একটা গরিমার জায়গা আমাদের। তো সেই বিধানসভায় শপথ নেওয়ানোতে কি অসুবিধা ছিল? আমরা কিছু মানে আমার তো কোনো অঙ্কেই মিলছে না যে এতে কোনো অসুবিধা ছিল। একজন বিধায়ক 4 জুন যিনি ইলেক্টেড হয়েছেন, আজকে 2জন বিধায়ক তারা ধর্ণা দিতে হচ্ছে যে আমাদেরকে শপথ নেওয়ান। এটা কি খুব গরিমার বিষয় না এটা লজ্জার বিষয়? এটা কাম্য নয়। হ্যাঁ, এটা কিছুতেই কাম্য নয়। আপনাদের শোনালাম ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া এই বিষয়ে। এবং যেমন একদিকে আমরা দেখতে পাচ্ছি যে দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তা একদিকে যেমন অব্যাহত রয়েছে, তেমনই অন্যদিকে কিন্তু বিধানসভায় বিএ কমিটির বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যে এবং সেখানে কোনো সমাধান সূত্র বের হয় কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তার নাম কিন্তু প্রস্তাব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং যদিও আপনাদের যেমনটা শোনালাম তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে, যে তিনি কিন্তু বারংবার বলেই দিয়েছেন যে যেহেতু কলকাতায় উপস্থিত রয়েছেন স্পিকার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তার উপস্থিতিতে তার কাছে যদি এই প্রস্তাব আসে তাহলে তিনি কিন্তু সেই প্রস্তাব সম্পূর্ণই প্রত্যাখ্যান করবেন। একদমই, যে দুই বিধায়ক যারা শপথের অপেক্ষায় রয়েছেন দীর্ঘ 1 মাস ধরে, তার মধ্যে অন্যতম রেয়াত হোসেন সরকার, কি বলছেন ভগবানগোলার এই নবনির্বাচিত বিধায়ক শুনব। দেখুন, সংসদীয় গণতন্ত্রে যেটা আমরা জানি আর কি, যতক্ষণ পর্যন্ত যেখানে আপনার যে জায়গায় হোক না কেন সেই জায়গার কাস্টোডিয়ান বা হেড তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে পরে হয়তো ডেপুটি হোক বা উপ হোক যাই হোক সেটা কিন্তু পরবর্তীতে তার উপর দায়িত্বটা ন্যস্ত হয়। কিন্তু এই ক্ষেত্রে যখন দেখলাম যে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেইখানে এখন দল এবং আমাদের সর্বোপরি স্পিকার আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা কোন পথে বা ওনারা যাবেন বা আমরা বা কী করবো, সেটা কিন্তু ওনাদের উপরে আমাদের ইয়ে হচ্ছে। কোথাও যেন একটা আমার মনে হচ্ছে যেন একটা মানে স্পিকার সাহেবকে কোথাও যেন একটা অসম্মানের একটা বিষয় কিন্তু আমি লক্ষ্য করছি বিষয়টিতে। ভেতরে কংগ্রেস এবং বিজেপির কি বক্তব্য, সৌম্য আইচ রায় এবং রাহুল সিনহা কি বলছেন শুনবো। সাংবিধানিক প্রধান তারা নিজেরা চাইছে না সমস্যাটা সমাধান হোক, তারা চাইছে সমস্যাটা ঝিয়ে রাখতে। এই প্রসঙ্গের কোনো উত্থাপনের কোনো প্রয়োজনীয় ছিল না, প্রয়োজনীয়তা নেই। এটা সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন। দুটোই সাংবিধানিক, একটা নবান্ন, একটা রাজভবন। তারা দুজনেই মনে করেন যে এই
আলোচনার মধ্যে মানুষ থাকুক, বাংলার তাতে কোনো লাভ হবে না। এটা এক ধরনের সমস্যা ঝিলিয়ে রেখে সমস্যাকে তৈরি করে সমস্যাটাকে সলভ না করার জন্য যে প্রচেষ্টা সেটা করছে, মানুষের দৃষ্টি ঘোরাচ্ছেন। এই সমস্ত দৃষ্টি ঘোরানোর মধ্য দিয়ে এরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন এই রাজভবন এবং নবান্ন। বিষয় হচ্ছে এটা কোনো সরকারি তো আদেশ নয়, কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু থাকা আর সরকারি আদেশ হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু আমি মনে করি বিষয়টা নিয়ে অহেতুক জলঘোলা না করে সরাসরি ভবনেই রাজ্যপালের কাছে শপথ হয়ে গেলে, যেটা 2 মিনিটের কাজ, সেটাকে এই 20 দিন ধরে টানার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। দুই বিধায়ক ভগবানগোলার বিজয়ী প্রার্থী রিয়াদ হোসেন সরকার এবং তার পাশাপাশি বরানগরের বিজয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এখনো পর্যন্ত শপথ গ্রহণ হয়নি এবং শপথ সংক্রান্ত যে জটিলতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, সেই জটিলতা কি আদৌ আজ কাটবে? অবশ্যই সেদিকেই নজর রয়েছে সকলের। এখন আরো বারোয়ের সময় একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। মাঝরাতে বাইরে থেকে ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে খুনের অভিযোগ, মা সহ 4 বছরের শিশুর মৃত্যু। জখম স্বামী শেখ আব্দুল আলিম, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বীরভূমের বোলপুরের রজতপুরের ঘটনা এটি, এবং যেমনটা অভিযোগ সামনে আসছে, মাঝরাতে বাইরে থেকে তালা দিয়ে জানলা দিয়ে আগুন ধরিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে বোলপুর থানার পুলিশ। বোলপুরে ঘুমন্ত অবস্থায় মা শিশুকে পুড়িয়ে খুন এবং গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। মাঝরাতে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। তদন্তে বোলপুর থানার পুলিশ। বোলপুরে ঘুমন্ত অবস্থায় মা এবং শিশুকে পুড়িয়ে খুনের অভিযোগ সামনে আসছে এবং এই ঘটনায় জখম স্বামী শেখ আব্দুল আলিম হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের যে বড় ছেলে, তার কি প্রতিক্রিয়া বিষয়ে, তিনি কি বলেছেন, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি কি বলেছেন শুনবো। এই তো বিছানায় ছটফট করছিল, মা তো নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে ছটফট করছিল। আবার বাবা তো ওই ধারে একটা লোহার দরজা আছে, সেই দরজাটা খুব কষ্ট করে খুলে সেইখানে দাঁড়িয়েছিল। আচ্ছা, তারপর আমি গেলাম, তালাটা খুললাম, গ্রিল খুললাম, মা বাবা বেরোলো, ভাইকে কোলে নিলাম, তারপরে পাড়া প্রতিবেশীকে ডেকে আর করে কাকাকে ডাকলাম, তারপর হসপিটালে নিয়ে গেলাম। কারোর সাথে কোনো ঝামেলাতে জড়াতে যায় না, মেন কথা কোনো ঝামেলায় যাবে না। কিন্তু হ্যাঁ, আপনার বাড়িতে একটা ঝামেলা হয়েছে, সেটা কিন্তু মিটিয়ে আসবে। এটা আমাদের ফ্যামিলিতে যত ঝামেলা হোক, আমার বাবা মিটিয়ে আসে। ওয়াসিম, তোমার বাবার অর্থনৈতিক দিকে, পারিবারিক দিক থেকে শ্রীবৃদ্ধি হচ্ছিল, উন্নতি হচ্ছিল, এই কারণে কি সত্যতা হতে পারে বলে মনে করছো? এটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে আমার বাবা কাউরি কোনো খারাপ জিনিস জেনে গেছে, আচ্ছা, সেই কারণেও হতে পারে, তাকে সে যেন মুখ না খুলে, আর সেই জন্য। প্রতিনিধি মনা বীরবংশীর একটি প্রতিবেদন শুনে নেব। বৃহস্পতিবার মধ্যরাত, ঘড়ির কাঁটায় তখন রাত্রি 1টা, মানে শুক্রবার পড়ে গেছে। তখন শেখ আব্দুল আলিম, তিনি বোর্ডের রজতপুরের বাসিন্দা। তিনি তার স্ত্রী রূপা বিবি এবং 4 বছরের পুত্র সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন, নিদ্রায় ছিলেন, এবং সেই সময় তার বাড়িতে জানলা দিয়ে একটি লাঠিতে প্রথম একটি কাপড় জড়িয়ে সেখানে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া, তারপরে ভেতরে সেই আগুন প্রবেশ করিয়ে দেওয়া। জীবন্ত পুড়িয়ে মারার একটা ঘটনা, হাড় হিম করা, গা শিউরে ওঠার মতো একটা ঘটনা। এবার ঘটনাস্থল বোলপুরের রজতপুর গ্রামে, মানে বোলপুর থানা থেকে ঢিলছড়া দূরে। আপনারা সকলেই জানেন যে বকপুরের ঘটনা 2022-এর মার্চ মাসের চিত্র, তার পুনরাবৃত্তির ঘটনা। অবশ্যই আমি রজতপুর গ্রামে রয়েছি এবং আমি অবশ্যই তুলে ধরবো যে কীভাবে ঘটনাটা ঘটেছিল। আমি এখান থেকে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাড়ি, অর্থাৎ রজতপুরের সেই কিন্তু বাড়ি, সেই রজতপুরের এই একতলা বাড়ি, এই একতলা বাড়িতেই শেখ আব্দুল আলিম, যিনি পেশায় ব্যবসায়ী,
ইতিমধ্যে আমি দেখাবো এই যে বাড়ি, একতলা বাড়ি, বাড়ি কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছি, আমার চিত্র সাংবাদিককে একটু বলবো দেখানোর জন্য। দড়ি নিয়ে আসা হয়েছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে এটা ঘিরে ফেলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ যেটা করে উচ্চ পর্যায়ে তদন্তের ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে যাতে কোনো রকম সাধারণ মানুষ এখানে প্রবেশ না করতে পারে, সেখানে তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন হতে পারে, তাই আগেই ঘিরে দেওয়া প্রাথমিক পর্যায়ে সেই প্রক্রিয়ায় চলছে। অবশ্যই আমি আরও কিছু দেখানো, এই সেই জানলা যেটা আমরা সকালবেলায় একেবারে যখন কাক ঘুরে যখন আমরা গ্রামে এসে পৌঁছলাম যখন সেই গ্রামে এই যে একতলা বাড়ি, সেই বাড়ির জানলা আমি একটু দেখাবো আমার চিত্র সাংবাদিক দেখানোর জন্য। এই সেই জানলা, এই জানলা দিয়েই লাঠিতে করে কাপড় জড়িয়ে সেখানে তেল ঢেলে আগুন ধরিয়ে সেখানে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। তার আগে যেটা অভিযোগ, যেটা হচ্ছে কোনো রকম গ্যাস অজ্ঞান করার জন্য সেই গ্যাস আগে স্প্রে করা হয়েছিল। তাদের ঘুমন্ত অবস্থায় এই জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ, এমনটা কিন্তু উঠছে। পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি বোলপুর থানার আইসি, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক IPS রিকি আগরওয়াল, তারা সকলেই ঘটনাস্থলে এসেছেন। উচ্চ পর্যায়ে তদন্ত কিন্তু শুরু হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে শেখ আব্দুল আলিম তিনি পেশায় একজন ব্যবসায়ী, তার সঙ্গে কার এমন শত্রুতা যাতে তাকে, তার পুত্র সন্তানকে, তার স্ত্রীকে পুড়িয়ে মারার সেই চক্রান্ত করলো এবং ইতিমধ্যেই তার স্ত্রী এবং পুত্র মারা গেল। সেও এই মুহূর্তে দাঁড়িয়ে তার শরীরের দেহাংশের প্রায় 80% বেশি পুড়ে গেছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে CCUতে, বর্ধমান মেডিকেল কলেজে। এখন এটাই বোলপুর, রজতপুর এবং বীরভূমের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। খুব স্বাভাবিকভাবেই এই তদন্ত প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে যাচ্ছে, কি কি তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে, এই সামগ্রিক বিষয় কিন্তু বীরভূমের রজতপুর গ্রাম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। বোলপুরে মা ও শিশুকে ঝলসে খুন, বোলপুরে ঘুমন্ত অবস্থায় মা ও শিশুকে পুড়িয়ে খুন। আর ঠিক এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বোলপুর বীরভূমের বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এই ঘটনা পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলার মহিলারা আজকে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাসই করে নাচছে, সেই লক্ষ্মীর ভান্ডারের মা লক্ষ্মীরা আজকে অত্যাচারিত। কোথাও রাজপথে তাদের উলঙ্গ করে ঘোরানো হচ্ছে, কোথাও শরিয়াতি শাসনের নাম করে অত্যাচার করা হচ্ছে, কোথাও বা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে স্বামী পুত্র সহ সেই মহিলাদেরকে। আমরা এই ঘটনার নিন্দা প্রকট করছি। পুলিশ প্রশাসনের ঢিলেমির জন্য এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এবং আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সাথে আপনাদের মাধ্যমে বলতে চাই, পরিবারের লোকজন যদি কোনো আইনি সহায়তার দাবি জানায়, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত রকমের আইনি সহায়তা করব। বোলপুরের রজতপুরে মা ও 4 বছরের শিশুকে পুড়িয়ে খুন, ঘুমন্ত অবস্থায় তাদেরকে পুড়িয়ে খুন করা হয়। দুষ্কৃতীরা বাইরে থেকে এসে আগুন ধরিয়ে দিয়ে যায়, তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে যায় এবং জখম আব্দুল আলিম হাসপাতালে ভর্তি রয়েছে। বীরভূমের ঘটনা এটি। এই ঘটনার পিছনে কারা রয়েছে, ঠিক কি কারণে এই খুনের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি। এবার বোলপুরে ঘুমন্ত অবস্থায় মা এবং শিশুকে পুড়িয়ে খুন, জখম স্বামী শেখ আব্দুল, তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানে এবং ইতিমধ্যে এই ঘটনার পিছনে কারা রয়েছে, ঠিক কি কারণে তাদের খুন করা হয়েছে, সেই ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। তাদের বক্তব্য যে আইনের শাসন নেই এবং পুলিশের শাসন নেই এ রাজ্যে, সে কারণে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন বীরভূম জেলা বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়প্রকাশ দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। বোলপুরের রজতপুরে যে ঘটনা ঘটেছে তাতে বিজেপির বক্তব্য যে রাজ্যে আইনের শাসন নেই, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনা যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমি আপনাদের টিভিকে প্রশ্ন করব যে কে ধ্রুব সাহা, তার উত্তর আপনি রাজ্য সহসভাপতির কাছ থেকে দিচ্ছেন তৃণমূলের।
একটা অকিঞ্চিতকর একজন যে কি বললো তার উপরে, কোনদিন রাস্তার উপরে সাপ মরে গেলে তার উপরেও বিজেপি কমেন্ট করবে, মন্তব্য করবে রাজ্যের আইন শৃঙ্খলা খারাপ, দেখো রাস্তার মোড়ে হেলে সাপ পড়ে আছে, আর তারও উত্তর দেবে কলকাতা টিভি। আপনারা নিজেদের চ্যানেলকে এতখানি অবনয়ন করবেন না। জয়প্রকাশ দা যদি একটু শুনে নিন প্লিজ। জয়প্রকাশ দা, বোলপুরের রজতপুরে যে ঘটনা ঘটেছে, ঘুমন্ত অবস্থায় মা এবং তার 4 বছরের শিশুকে পুড়িয়ে খুন করে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি, আপনি রিয়াকশন দিন। না, ঘটনাটা এটা হচ্ছে পুলিশ দেখবে। পারিবারিক অশান্তি সারা ভারতবর্ষে, এইরকম পারিবারিক অশান্তির জন্য কত শত ঘটনা ঘটছে, সমাজের অবক্ষয়, পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। প্রত্যেকটার উপর রাজনৈতিক বক্তব্য থাকতে হবে? আর তাই যদি হয়, বিজেপির লোককে আপনারা জিজ্ঞেস করুন যে উত্তরপ্রদেশের হাতরাসে 150 জনের বেশি মারা গেল, আর যিনি দায়ী সেই বাবা। এই যে একটা হঠাৎ গজিয়ে ওঠা বাবা সম্প্রদায় তৈরি করেছে হিন্দুবাদী বিজেপি, হিন্দুত্বের ধ্বজা ধরে, যারা হিন্দুত্বর কোনো অংশ নয়, সেই সব বাবা, নরেন্দ্র মোদীর হাতে তৈরি বাবা, তারা কেন পালিয়ে আছে? যোগী রাজ্য তো, কেন যোগী ধরতে পারছে না? আর এইসব দোহাই আপনাদের, আমি জানলে আমি আপনাদের এখানে মন্তব্য করতে আমি উঠতাম। জয়প্রকাশ দা, সেই নিয়েও আমরা প্রশ্ন করি বিজেপিকে। আমরা বলছি, বিজেপি এখানে বলছে যে এখানে পুলিশের শাসন নেই, পুলিশ কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না? আর সেটাতে বলছেন যে রাজনৈতিক রং। একটা বিজেপির একজন স্থানীয় নেতা বলছেন, আপনারা তৃণমূলের রাজ্য নেতার কাছ থেকে নিয়ে সেটাকে ঝগড়া লাগিয়ে দিয়ে একটা মানে কন্ট্রোভার্সি তৈরি করছেন। এটা করবেন না, আমার অনুরোধ রইল কলকাতা টিভিকে। জয়প্রকাশ দা, কোনো কন্ট্রোভার্সি তৈরি করার ইচ্ছে নেই আমাদের, আমরা আপনার রিয়াকশনটা জানতে চেয়েছি। ধ্রুব সাহা, বীরভূম জেলার সভাপতি, ধ্রুব সাহার বক্তব্য এখানে বিজেপিরই বক্তব্য আমরা ধরে নিচ্ছি, কারণ তিনি জেলা সভাপতি। আপনার রিয়াকশন জানতে চেয়েছি, আমার কোনো কন্ট্রোভার্সি করার ইচ্ছেই নেই। মর্মান্তিক ঘটনা একটা, উত্তর আমরা দিই না। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। শপথ জট অবশেষে কেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার যে নবনির্বাচিত বিধায়ক অর্থাৎ রেয়াত হোসেন সরকার, তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। বিয়ে কমিটির বৈঠক ছিল, কিছুক্ষণ আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে বিধানসভায় বিয়ে কমিটির বৈঠক ছিল, এবং গতকাল আপনারা দেখেছেন যে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বলেছিলেন যে ডেপুটি স্পিকার যিনি অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি শপথ বাক্য পাঠ করাবেন, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় তিনি অস্বীকার করেন শপথ বাক্য পাঠ করাতে। তার বক্তব্য ছিল যে কলকাতাতেই যখন স্পিকার উপস্থিত রয়েছে তখন তিনি কেন তাকে টপকে গিয়ে শপথ বাক্য পাঠ করাবেন। ফলত বিয়ে কমিটির যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে মনে করা বা জানা যাচ্ছে যে এই জটিলতা কেটে গিয়েছে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে? এই সিদ্ধান্ত হয়েছে যে শপথ গ্রহণ আজই হবে বিধানসভার অভ্যন্তরে। বিশেষ অধিবেশনের শুরুর পরেই কিন্তু শপথ বাক্য পাঠ করানোর কথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তিনি যেহেতু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাউসে উপস্থিত থাকবেন, তিনি শপথ বাক্য পাঠ করাবেন কিনা তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিছু বলেননি। তবে শপথ নিয়ে যে জটিলতা চলছিল সেই জটিলতার কিন্তু প্রাথমিক সমাধান হলো। দুই বিধায়ক দীর্ঘদিন ধরে তারা 26 তারিখ থেকে তারা অবস্থান করছিলেন, বিক্ষোভ করছিলেন রাজ্যপাল যাতে তাদের শপথ বাক্য পাঠ করান, সেই জায়গাতেই কিন্তু জটিলতা কাটলো এবং আজকে বিধানসভায় শপথ বাক্য পাঠ করানো হবে এবং দুইজন বিধায়ক ইতিমধ্যেই তারা উপস্থিত হয়েছেন। এরপরে রাজ্যপালের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয় কিনা তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। যদিও যে আইন রয়েছে, সংবিধান রয়েছে, সেখানে কিন্তু যে এবং বিধানসভার যে কার্যপ্রণালী রয়েছে তাতে কিন্তু বিশেষ ক্ষেত্রে বিধানসভায় শপথ গ্রহণ করানো যায় এবং সেটাকেই সেই সংস্থানকে সামনে রেখেই কিন্তু আজকে বিধানসভার শপথ গ্রহণ হবে। অত্যন্ত নজিরবিহীন একটি ঘটনা কিন্তু বিধানসভা সাক্ষী হতে চলেছে আর কয়েক ঘন্টা পরেই। যে জটিলতা চলছিল সেই জটিলতার একটা প্রাথমিক অবস্থান কিন্তু হলো। ঠিক আছে দেবজ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। বিয়ে কমিটির বৈঠকে শেষমেশ জটিলতা কাটলো। 2টো নাগাদ শপথ গ্রহণ হবে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারা শপথ নেবেন বলে জানা যাচ্ছে। যে জটিলতা দেখা গিয়েছিল সেই জটিলতা অবশেষে কাটলো।
আরও এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরও। জালে জয়ন্ত সিং, আরিয়াদহে আতঙ্ক কায়েম। আক্রান্ত কলেজ পড়ুয়ার বোনকে এবার ধর্ষণের হুমকির অভিযোগ। তালতলা স্পোর্টিং ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে হুমকির অভিযোগ। দক্ষিণেশ্বর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। আরিয়াদহ কাণ্ডে মা ও ছেলেকে যে মারধরের ঘটনা ছিল, সেই ঘটনায় ইতিমধ্যেই জালে জয়ন্ত সিং তাকে গ্রেপ্তার করা হয়েছে। 4 দিন পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার আক্রান্ত কলেজ পড়ুয়ার বোনকে ধর্ষণের হুমকির অভিযোগ সামনে আসছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে আসছে? দেখো, মূলত যে অভিযোগ সামনে আসছে যে কলেজ পড়ুয়ার যিনি বোন রয়েছেন তিনি একদম প্রতিবাদের শুরু থেকে ছিলেন এবং সেই প্রতিবাদের শুরু থেকে তিনি যেভাবে আওয়াজ তুলেছিলেন যে জয়ন্ত সিংকে গ্রেফতার করতেই হবে, এবং তার পরিপ্রেক্ষিতে যে সময় জয়ন্ত সিং গ্রেফতার হলো, কিন্তু জয়ন্ত সিং এর যারা দলবল রয়েছে বা যারা সাগরেদ রয়েছে মূল, তাদের কিন্তু দাপট গ্রেফতার হওয়ার পরও জয়ন্ত সিং কিন্তু আরোই বেড়ে চলেছে। তালতলা স্পোর্টিং ক্লাবের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তরুণীকে নিয়ে কিন্তু কুরুচিকর মন্তব্য করা হয় এবং তার পাশাপাশি এই তরুণীকে কিন্তু ভেটো করা হয় এবং ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এবং এই অভিযোগের ভিত্তিতে, এই গোটা ঘটনার ভিত্তিতে কিন্তু এই তরুণী দক্ষিণেশ্বর থানায় যায়। দক্ষিণেশ্বর থানায় গিয়ে তার লিখিত অভিযোগ দায়ের করে যে জয়ন্ত সিং জেলে যাবার পরেও আতঙ্কে রয়েছে আরিয়াদহের মানুষ। এখনো পর্যন্ত তার সাগরেদ তারা কিন্তু রীতিমতো কিন্তু সেই অঞ্চলে দাপট চালাচ্ছে। এই বিষয়ে কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন এবং তার পাশাপাশি কলেজ পড়ুয়ার বোন তাকে ধর্ষণের হুমকি দিয়েছে, তাকে কুরুচিকর মন্তব্য করেছে। স্বভাবতই সে কিন্তু আতঙ্কিত এবং ভয়ভীত হয়ে রয়েছে। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। তরুণীর ঠিক কি অভিযোগ শুনবো। স্পোর্টিং ক্লাবের টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে বলে অনেক অশ্লীল ভাষা বলেছে। আমাকে রাস্তায় একা পেলে এই করবে ওই করবে, আরো নোংরা নোংরা থ্রেট দিয়েছে। সাথে আমার মা মাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। ওই একটা গেল, ওইটা নিয়ে আমি কালকে রাত্রিরে গেছিলাম। একদম কালকে রাত্রিরে আমি গেছিলাম এফআইআর করাতে। তারপরে আজকে আমাকে নোটিশ দেওয়ার জন্য ডেকেছিল, আমি আবার আজকেও গেছি। এই কিছুক্ষণ আগে আমি কথাবার্তা বলে ফিরেছি। থানা এফআইআর শুরু করেছে, একদম কেস দিয়ে দিয়েছে। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 2 মিছিল থেকে একে অপরকে দূর হটো স্লোগান। মিছিলে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতিকে এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের যে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, ওন্দায় এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে? দেখো, ওন্দা ব্লক তৃণমূলের যে 2 গোষ্ঠীর দ্বন্দ্ব যে একেবারে প্রকাশ্যে এলো রাজপথে, তা কিন্তু একেবারেই ওনার জনগণ সেটা দেখতে পেল। ওনার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর নেতৃত্বে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল, সেই মিছিলের কিছুক্ষণের পরেই ওন্দা ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে তৃণমূলের শহীদের প্রস্তুতি মিছিল। এবং এই যে 2টি গোষ্ঠী, একটা গোষ্ঠী হচ্ছে অরূপ খাঁ অর্থাৎ তৃণমূলের প্রাক্তন ওনার বিধায়ক, তার অপর গোষ্ঠী হচ্ছে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম দীপ। এই 2 গোষ্ঠীর যে দ্বন্দ্ব প্রকাশ্যে, তা কিন্তু একেবারেই সামনে এলো। আজকে 2টি যে মিছিলকে কেন্দ্র করে যেমন একে অপরের বিরুদ্ধে স্লোগান উঠলো, পাশাপাশি একটা উত্তেজনার পরিবেশ তৈরি হলো। বিভ্রান্ত হলেন কর্মীরা। কর্মীরা বুঝতেই পারছেন না যে তারা কোন পক্ষের সমর্থন করবেন, তৃণমূল ব্লক সভাপতির পক্ষে করবেন না ওনার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর পক্ষে করবেন। যদিও গতকালকে আমরা কলকাতা টিভিতে সেই খবর দেখিয়েছিলাম, ওনা পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে ওনা তৃণমূল ব্লক সভাপতির দ্বন্দ্বের কথা। ধন্যবাদ স্বরূপ।
আরও আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।